হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর সরকার। আর কয়েকটা ঘন্টার পরই কিন্তু তোমাদের পরীক্ষা, ডব্লিউবি প্রাইমারি টেট 2023। সেই পরীক্ষায় তোমাদের কি কি করণীয়, কীভাবে তোমরা ওএমআর ফিল করবে, কি করে তোমাদের কোশ্চিন অ্যান্সার করতে হবে, কিছু কোশ্চিন অ্যান্সার যেমন আননোন থাকবে, সেই অ্যান্সারগুলো কি করে করা যেতে পারে, কীভাবে পরীক্ষাটা সুষ্ঠুভাবে দেওয়া যেতে পারে, সেই নিয়েই আজকে তোমাদের এই ক্লাসটি। তো খুব যত্ন সহকারে ক্লাসটা দেখো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালোভাবে বুঝে যাবে, যাতে পরীক্ষার হলে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে পারে। তো দেখো, আমরা কালকে যথারীতি টাইম মতো বেরিয়ে যাব পরীক্ষার উদ্দেশ্যে। তো আমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে সেগুলো কি কি, সেগুলো একটু আমরা আগে দেখে নিই। দেখো, আমাদের যে অ্যাডমিট কার্ডটা আছে, সেই অ্যাডমিট কার্ডের নিচেই কিন্তু সেই ইনস্ট্রাকশানগুলো দেওয়া আছে, সেগুলোই তোমাদের সামনে বাংলায় তুলে ধরা হয়েছে, যাতে কি কি মেনে চলতে হবে আমাদের পরীক্ষা পর্যন্ত, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো, পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে প্রত্যেক পরীক্ষা থেকে। তাহলে 2 ঘন্টা আগে পৌঁছতে হবে, মানে 12টা থেকে তোমাদের পরীক্ষা শুরু, তার মানে ঠিক 10টার মধ্যেই কিন্তু তোমাদেরকে পরীক্ষার সেন্টারে কিন্তু পৌঁছে যেতে হবে। পরীক্ষা শুরু হবে দুপুর 12টা থেকে, শেষ হবে দুপুর 2:30টায়। তো এটা আমরা সবাই জানি, 2 ঘন্টা আগে কিন্তু আমাদেরকে পরীক্ষার সেন্টারে পৌঁছাতে হবে। তো 10টা থেকে 10:30টার মধ্যেই কিন্তু পরীক্ষার সেন্টারে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে সবাই। পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থীকে তার অ্যাডমিট কার্ড, বৈধ পরিচয়পত্র এবং বায়োমেট্রিক ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। মানে তোমাকে তোমার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা এবং একটা বৈধ পরিচয়পত্র, সে কী জিনিসটা, সেটা হলো তোমার হয় আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যে কোনো গভর্নমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে কোনো একটা বৈধ পরিচয়পত্র কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। এবার দেখো, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, কি বলেছে, যে প্রার্থীরা একটি নির্দিষ্ট ধর্মের অনুসারী এবং প্রথাগত পোশাক পরেন তাদের সময় মতো রিপোর্ট করতে হবে। এই জন্য তাদের আগে উপস্থিত হতে হবে পরীক্ষা সেন্টারে। যদি কোনো ধর্মাবলীর থাকে, কোনো পোশাক পরতেই হবে, এইভাবে যেতে হবে, তাদেরকে কিন্তু একটু আগে যেতে বলা হয়েছে। এটা একটু খেয়াল রাখবে, যদি এরকম কেউ থাকো তাহলে কিন্তু তোমরা এটা কিন্তু মাথায় রেখো। 3 নম্বরে দেখো বলেছে, বিশেষভাবে সক্ষম যেসব প্রার্থী রয়েছেন তাদের অবশ্যই কর্তৃপক্ষের কাছে থেকে প্রয়োজনীয় শংসাপত্র এবং যিনি লিখবেন তার নথিপত্র সঙ্গে আনতে হবে। মানে কেউ যদি এক্সট্রা কোনো রাইটার নিয়ে যায় যে তার লেখাটা লিখে দেবে, তাকে কিন্তু এইটা মেনে চলতে হবে। এবার প্রার্থীকে অবশ্যই অ্যাডমিট কার্ড ও আসল একটি আইডি প্রুফ সঙ্গে আনতে হবে, যেটা বললাম, অ্যাডমিট কার্ড এবং বৈধ একটা পরিচয়পত্র কিন্তু নিয়ে যেতে হবে। 5 নম্বরে যেটা বলেছে, যেসব জিনিস পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া নিষেধ রয়েছে সেগুলো বাইরে রাখতে হবে। আর সেই সব জিনিসপত্রের কোনো কিছু হলে কোনোভাবেই কিন্তু দায়ী থাকবে না পরীক্ষা কেন্দ্রগুলো। মানে তুমি ধরো তোমার মোবাইল নিয়ে যাচ্ছ, ব্যাগ নিয়ে যাচ্ছ, যে কোনো কিছু নিয়ে যেতে পারো, সেগুলো কিন্তু রাখার জায়গা ওরা দিয়ে দিবে, কিন্তু সেটা কিন্তু তাদের হস্তক্ষেপে থাকবে না। যদি সেখান থেকে কোনো কিছু চুরি টুরি হয়ে যায়, তার দায় কিন্তু স্কুল কর্তৃপক্ষ বা পরীক্ষা সেন্টারগুলো কিন্তু নেবে না, সেটা কিন্তু তোমার নিজ দায়িত্বে রাখতে হবে। তাই বাড়ি থেকে যাওয়ার সময় প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কোনো জিনিস নিয়ে যাবে না। হ্যাঁ, এবার যদি তোমাদের সঙ্গে তোমাদের গার্জেনরা কেউ যায়, তাহলে নিয়ে যেতেই পারো, গার্জেনের কাছে ব্যাগটা রেখে দিলে নিয়ে যেতে পারো। শুধুমাত্র অ্যাডমিট কার্ড, পরিচয়পত্র, পেন নিয়ে যেতে পরে বলছি, আর মোবাইলটা নিয়ে যাবে, কারণ রাস্তাঘাটে মোবাইল কিন্তু দরকার পড়ে। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখবে। চলো পরে আমরা যদি দেখি, দেখো, প্রত্যেক প্রার্থীকে কালো বল পেন, ঠিক আছে, নীল বল পেন চলবে না, ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে। পাশাপাশি 2 কপি অ্যাডমিট কার্ড এবং একটি অতিরিক্ত পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে, যে ছবিটি ফর্ম ফিল আপ করার সময় আপলোড করা হয়েছে। মানে ফর্ম ফিল আপ করার সময় যে ছবিটা আছে, সেই ছবিটা কিন্তু নিয়ে যেতে হবে। এবার বাই চান্স যদি ওই ছবিটা না থাকে, তুমি অন্য ছবি নিয়ে গেলেও চলে, ঠিক আছে, কিন্তু যদি থাকে তাহলে ওই ছবিটাই নিয়ে যাবে। এবার তোমার কাছে যদি ওই ছবি না থাকে, তাহলে তুমি কি নিয়ে যেতে পারবে না? ছবি কি নিয়ে যাবে না? অবশ্যই নিয়ে যাবে, অন্য একটা ছবি নিয়ে যাবে, কিন্তু ছবি কিন্তু একটা লাগে, ঠিক আছে। তো চেষ্টা করবে যেই ছবিটা দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেই ছবিটাই নিয়ে যাওয়ার, ঠিক আছে। আর বল পেন, এখানে দেখো বলেছে প্রার্থীকে নিজে থেকেই বল পেন নিয়ে যেতে হবে, অন্তত 2 বা 3টে বল পেন নিয়ে যাবে, কেউ একটা কালো বল পেন নিয়ে যাবে না কিন্তু। কারণ বাই চান্স যদি একটা কালো বল পেন যদি নষ্ট হয়ে যায়, বা আমরা যদি বলি কি বলে খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু অন্য একটা দিয়ে আমাকে কিন্তু লিখতে হবে, পরীক্ষার সময় কেউ হয়তো নাও দিতে পারে। তাই নিজে থেকেই কিন্তু 2 বা 3টে বল পেন কালো নিয়ে যাবে। রোল নাম্বার অনুযায়ী প্রত্যেক ছাত্রছাত্রীকে নির্দিষ্ট স্থানে বসে পরীক্ষা দিতে হবে, তা না করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে,
ঠিক আছে, তোমার যেটা জায়গা, তোমাকে যেখানে সিট দেওয়া হবে সেখানে বসেই তোমাকে পরীক্ষাটা দিতে হবে। 8 নম্বরে বলেছে দেখো, পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। মানে পরীক্ষা শুরু হয়ে গেছে, তারপরে তুমি গিয়ে পৌঁছেছো হয়তো, তোমাকে কিন্তু আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তার মানে সময় মতো কিন্তু আমাকে সেখানে পৌঁছতে হবে। পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না কোনো স্টেশনারি আইটেম, যেমন কাগজের বিট, জ্যামিতি, পেন্সিল বক্স, প্লাস্টিকের থলি, ক্যালকুলেটর, স্কেল, লেখার প্যাড, পেন ড্রাইভ, লক টেবিল, ইলেকট্রনিক পেন, স্ক্যানার, কার্ডবোর্ড, জলের বোতল ইত্যাদি। দেখো, জলের বোতলও কিন্তু নিয়ে যেতে মানা করেছে। ওখানে গিয়ে কিন্তু এগুলো নিয়ে গণ্ডগোল করার কোনো মানে নেই, এগুলো কিন্তু সব দেওয়া আছে। অনেকে পড়েই যাও না, তাই ওখানে গিয়ে কিন্তু ঝামেলার সৃষ্টি হয়। এগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। তো জলের বোতল কিন্তু দিবে না। প্রত্যেকটা ঘরেই কিন্তু ঘড়ি আর জলের বোতল বা জলের জগ বা মগ যাই বলো না কেন, সব কিন্তু থেকে যায়। তো ওই জন্য এগুলো নিয়ে যাওয়ার কোনো দরকার পড়ছে না, ঠিক আছে। এছাড়াও যোগাযোগের যন্ত্র যেমন মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, হেলথ ব্যান্ড ইত্যাদি এগুলো কিন্তু নিতে হবে না। শুধু তাই নয়, যে কোনো ঘড়ি দেখো, ইলেকট্রিক গ্যাজেট অনেকে ভাবে আমরা অ্যানালগ ঘড়ি নিয়ে যাব, বসতে দেবে। এখানে বলছে যে কোনো ঘড়িই কিন্তু নিয়ে যেতে মানা করেছে। তারপর বলছে কবজি ঘড়ি, ক্যামেরা, মানি ব্যাগ, গগলেস, হ্যান্ডব্যাগ, সোনার অলংকার ইত্যাদি দিয়ে পরীক্ষা সেন্টারে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। যারা বিবাহিত মহিলারা যদি গলায় কোনো অর্নামেন্ট থাকে বা গহনা যদি থাকে, সেগুলো কিন্তু খুলে যাবে। এগুলো নিয়ে কখনোই যাবে না, এগুলো কিন্তু নিষিদ্ধ করে ঘোষণা করা হয়েছে। এগুলো থাকলে কিন্তু তোমাকে ওখানে সেগুলোকে ছেড়ে তারপরে তোমাকে কিন্তু পরীক্ষা রুমে ঢুকতে হবে। তাই এগুলো নিয়ে কিন্তু কেউ ওখানে গিয়ে ঝামেলার সৃষ্টি করবে না। সব বলে দেওয়া হলো, এগুলো মেনটেন করবে। জাস্ট সিম্পলভাবে যাবে, সিম্পলভাবে গিয়ে পরীক্ষাটা অ্যাটেন্ড করবে, ভালোভাবে পরীক্ষা দিবে। আর বলেছে পরীক্ষার হলে কোনো রকম নেশা জাতীয় জিনিস কিংবা ধূমপান বা কোনো রকম খাদ্য নিয়ে যাওয়া যাবে না। মানে কোনো রকম খাবার টাবার নিয়ে যাওয়া যাবে না। 2.5 ঘন্টা না খেয়ে থাকা যায়, ঠিক আছে। খেয়ে দিয়ে পরীক্ষার হলে ঢুকবে, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা আরামে চলে যাবে। তো এগুলো কিন্তু চলবে না ওখানে। তারপরে কি বলেছে দেখো, পরীক্ষা শেষ না হওয়া অবধি কোনো পরীক্ষার্থী রুম থেকে বের হতে পারবে না সংশ্লিষ্ট পরিদর্শকের বিশেষ অনুমতি ছাড়া। মানে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার, ধরো তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু সময় এখনও বাকি আছে, তোমাকে কিন্তু বের হতে দেবে না। যদি পরিদর্শক অনুমতি দেয় তাহলেই তুমি বের হতে পারো। পরীক্ষা শেষে ওএমআরের মূল কপি গোলাপি রঙের জমা করতে হবে। মানে গোলাপি রঙের যে ওএমআর শিটটা দেওয়া হবে সেটা কিন্তু জমা করতে হবে। পরীক্ষা হলে থাকা পরিদর্শকের নির্দেশ ছাড়া পরীক্ষা হল ত্যাগ করা যাবে না। তোমার পরীক্ষা হয়ে গেছে, তুমি কিন্তু বেরোতে পারবে না যতক্ষণ না পরিদর্শক তোমাকে নির্দেশ দেবে। তো 14 নম্বর লাস্ট যেটা আছে, এইটা কিন্তু মারাত্মক জিনিস, ভালো করে শোনো এটা। পরীক্ষার শেষে পরীক্ষার্থী টেট 2023-এর প্রশ্নপত্র, ওএমআর অ্যান্সার শিটের 2023-এর সবুজ রঙের এবং অ্যাডমিট কার্ড বাড়ি নিয়ে আসতে পারবে। তোমাকে প্রশ্নপত্রটা বাড়ি আনতে পারবে এবং ওএমআর শিটের যেটা কার্বন কপি আমরা বলি, ঠিক আছে, বা এক্সামিনেশন কপি যেটাকে বলা হয়, সেই কপিটা সবুজ রঙের হয়। দেখবে তোমার ওএমআর শিটের পেছনে সাজানো থাকে, সেটা তুমি খুলে নিয়ে চলে আসতে পারবে। কারণ তুমি কি গোল করেছো, কোন অ্যান্সার, সেটা সেই কার্বন কপিতে কিন্তু থেকে যাবে। তাই ওটা পরীক্ষার আগে বা পরীক্ষা চলাকালীন কেউ খুলবে না, যেভাবে আছে সেভাবেই পরীক্ষা দিবে। লাস্ট যখন আর 5 মিনিট বলবে স্যার, বা দেখবে তোমরা ঘড়িতে প্রত্যেকটা ঘরে থাকবেই, 5 মিনিট যখন আছে তখন তুমি ওটা খুলে নেবে। জাস্ট তার আগে কিন্তু ওই কার্বন কপি কিন্তু কেউ খুলবে না। এইটা হলো তোমাকে পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার এই সব জিনিসগুলো জানা দরকার, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার আমরা আসল জায়গায় এন্ট্রি নেব, যেগুলো আমাদের পরীক্ষার হলে আমাকে নাম্বার পেতে সাহায্য করবে। যদি আমার কাছে কিছু অসুবিধার মতো প্রশ্ন থাকে, সেগুলোতে আমরা কি করে নাম্বার পাবো। তো দেখো, এই দিয়ে কিন্তু আমরা প্রথমে আমাদের আইডি প্রুফ দিয়ে আমরা সেন্টারে প্রবেশ করে গেলাম। এবার সেন্টারে প্রবেশ করার 12টা থেকে পরীক্ষা শুরু হবে। ঠিক দেখবে 15 মিনিট আগে তোমাদের ঘরে তোমাদের যে পরীক্ষার যে টিচার থাকবে, ইনচার্জ থাকবে, তিনি কিন্তু সে এন্ট্রি করবে ঘরে এন্ট্রি করার পর ঠিক জায়গায় সবাইকে বসিয়ে দিয়ে তারপরে তিনি কিন্তু তোমাদেরকে কোশ্চিন আর ওএমআর শিটটা দিয়ে দেবে। তো আগে ওএমআর শিটটাই দেয়, কোশ্চিনটা পরে দেয়। সিটেটের পরীক্ষায় একসঙ্গেই দুটো জিনিস দেওয়া হয়, কিন্তু আমাদের ডব্লিউবি টেটে আগে ওএমআর শিটটা দেওয়া হবে, তারপরে কিছুক্ষণ পর কোশ্চিন দিবে বা একসঙ্গেও দিয়ে দিতে পারে। তো ওএমআর শিট পাওয়ার পর ওএমআর শিটটাকে ফিল আপ করতে হবে। এইটা সব থেকে ভাইটাল জায়গা।
তুমি দুটো প্রশ্ন ভুল করে আসো, কোনো অসুবিধা নেই, কিন্তু ওএমআর শিট গন্ডগোল করলে কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে। তো ওএমআর শিটে কী কী ফ্লাপ করতে হয়, কীভাবে করতে হয়, সবটা আমি আগে বলে দিই। দেখো, ওই জন্য আমি পরে রেখেছি ওএমআর ফ্লাপ, ঠিক আছে। ওএমআরে প্রথম যেটা, আমি এটা 2022কে টার্গেট করে বলছি, কারণ 2022-এর ওএমআরটা মানে কার্বন কপিটা আমার কাছে আছে, ঠিক আছে। আমি পরীক্ষা দিয়েছিলাম আগেরবার 2022-এ, তো সেই কার্বন কপিতে কি কি করতে হয়েছিল সেটা দেখেই আমি বলছি। প্রথমে তোমাকে অ্যাডমিটে তোমার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা লিখতে হবে, তারপরে তোমাকে সেটাকে কোড করতে হবে, মানে গোল গোল করতে হবে। তো উপরে আগে রোল নাম্বারটা লিখবে, লিখার পর নিচে নিচে সেই কোডগুলো করতে হবে। ধরো তোমার দেখা গেল 2 আমি 220 আছে, তো এটা 1 নাম্বার ঘর, এটা 0 নাম্বার ঘর, প্রথমে 0 দিয়ে শুরু হয়, তারপরে 1, তারপরে 2, তার মানে এই ঘরটা তোমাকে গোল করতে হবে এইভাবে, এরকম করে পুরোটা গোল করতে হবে কিন্তু। হ্যাঁ, আমার এখানে হয়তো বোঝা যাচ্ছে না, একটু বাঁকা বেরিয়ে গেল হয়তো, এরকম পুরো গোল করতে হবে। এরকম গোল করলে হবে না, ধরো এরকম গোল করে চলে আসলে হবে না, পুরোটা গোল করতে হবে কিন্তু। এই যে আমার তাও একটু দেখো ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকাটা যেন না থাকে, পুরোটা কিন্তু গোল করতে হবে, বাইরেও বের করা যাবে না, গোল কিন্তু খুব সুন্দর করে করবে। তো প্রথমে রোল নাম্বার গোল করবে, তারপরে কোশ্চিন বুকলেট কোড, তোমার কোন কোড পড়েছে, এ সেট পড়েছে না বি সেট পড়েছে না সি সেট পড়েছে না ডি সেট পড়েছে না ই সেট পড়েছে। তো সাধারণত 01 এ বলা হয়, 02 বি বলা হয়, 03 সি বলা হয়, 04 ডি হয়, আর 05 ই হয়। সেটা উপরে লিখবে, তারপরে কোড করবে, মানে গোল করে ভরা করবে। তারপরে তোমাকে তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয়, 3 নাম্বার পয়েন্টে থাকে, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বারে টেট 2023, মানে আগের বারে যদি আমি বলি টেট 2022 লেখা ছিল, তারপরে দেখবে 2022-এ বলতে দুটো 2 লেখা ছিল, তারপরে তোমার যে নাম্বারটা সেটা লিখে সেটা কোড করতে হবে, গোল করতে হবে। তারপরে কোশ্চিন বুকলেট নাম্বার, কোশ্চিনের উপরে একটা নাম্বার দেওয়া থাকবে। ধরো আমি যেমন আগের বার পেয়েছিলাম 219104, ঠিক আছে, আমার কোডটা আমার বুকলেট নাম্বার ছিল 219104, ঠিক আছে। যাই হোক, আমি লিখেই দিলাম, সেই নাম্বারটা লিখে সেটা কোড করতে হবে। তারপরে কি করতে হবে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশান, তুমি কোন মিডিয়াম হয়ে পরীক্ষা দিচ্ছ, বেঙ্গলি না ইংলিশ না হিন্দি না উড়িয়া না সাঁওতালি না তেলেগু, এরকম কয়েকটা অপশান থাকে 7-8টা। তো তুমি বেঙ্গলি, তো বেঙ্গলিতে গোল করবে। তারপরে তোমার ক্যাটাগরি কি, জেনারেল না ওবিসি এ না ওবিসি বি না এসসি না এসটি, সেটা গোল করতে হবে। আর লাস্ট যেটা থাকে সেটা হলো সাব ক্যাটাগরি, এই ঘরটা ফিল আপ করতে হয় না। কেন, এইটা কিন্তু মাথায় রাখো, এই ঘরটা কিন্তু ফিল আপ করতে হবে না, কারণ এখানে এবার ফিল আপ সবাইকে করতে হবে না, কিছু কিছু জনকে ফিল আপ করতে হবে। কাকে কাকে ফিল আপ করতে হবে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরকে ফিল আপ করতে হবে, যারা এক্স সার্ভিসম্যান, আর যারা প্যারা টিচার, ঠিক আছে। আর একটা হচ্ছে একটা কি যেন ক্যাটাগরি দেওয়া থাকে, ঠিক আছে, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো এরকম 4টে অপশান থাকে। তো আমরা যারা পড়াশোনা করে রানিং অবস্থায় পরীক্ষা দিচ্ছি, তাদের 4টের মধ্যে কোনোটাই আসছে না, তো আমরা ফিল আপ করবো না। যাদের আসবে তারা ফিল আপ করবে, তারা নিশ্চয়ই জানো তোমাদের ব্যাপারটা। যদি হ্যান্ডিক্যাপ থাকো দিবে, এক্স সার্ভিসম্যান যদি কেউ থাকো সেটা দিবে, প্যারা টিচার যদি কেউ থাকো তাহলে তারা গোল করবে, বাকিরা কিচ্ছু করবে না। তারপরে জায়গায় তোমাকে কিন্তু তোমার নামটা লিখতে হবে, ক্যাপিটাল লেটারে কিন্তু নামটা লিখতে হবে। তো নাম লিখবে, ধরো আমার নাম শুভঙ্কর সরকার, তো শুভঙ্কর লেখার পর একটা স্পেস দিবে, মানে একটা ঘর ছেড়ে দিয়ে সরকার লিখবে। নাম কোড করতে হয় না, নামটা শুধু লিখতে হয়, ঠিক আছে। আর দেন তারপরে যেটাই আছে সেখানে আছে কি, তোমাকে একটা সিগনেচার করতে হবে, যেভাবে তুমি তোমার অ্যাডমিট কার্ডে সিগনেচার করেছো সেইভাবে তোমাকে তোমার ওই ওএমআর শিটে কিন্তু একটা সিগনেচার করতে হবে। এইভাবে কিন্তু আমরা ওএমআরটা কিন্তু ফিল আপ করবো। মিনিমাম 10 থেকে 12 মিনিট কিন্তু সময় লাগবে, কেউ হুড়ফুড় করবে না। যদি পরীক্ষার সময় দুটো প্রশ্ন কম হয় কোনো অসুবিধা যায় আসে না, কিন্তু এই জায়গাটায় কিন্তু কারো ভুল যদি হয় তাকে কিন্তু অনেক খেসারত দিতে হবে, কারণ পরীক্ষা হয়ে যাওয়ার পর তাকে আবার এপিসি ভবনে গিয়ে ওটা ঠিক করে আসতে হবে, যে যাবে না তার রেজাল্ট আসবে না, অনেক নিয়ম আছে এগুলোর। তো আমি বলবো ঠান্ডা মাথায় ওএমআর শিটটা ফিল আপ করবে। এত সুন্দর করে ওএমআর শিট ফিল আপ কিন্তু কেউ বলবে না, হয়তো ওএমআর শিট দেখিয়ে ফটাফট গোল করে দিল, দেখিয়ে দিল। আমি প্রত্যেকটা বলে দিলাম কখন কোনটা আসবে, কার পর কি দিবে। তো ওএমআর শিটটা কিন্তু ভালো করে ফিল আপ করবে, 10 মিনিট লাগুক, পরীক্ষা শুরু হওয়ার 10-15 মিনিট আগে ওএমআর শিট দিয়ে দিবে। সেখানে তুমি ঠান্ডা মাথায়, একদম মাথা ঠান্ডাভাবে কিন্তু তোমরা ওএমআর শিট ফিল আপটা করবে, ওএমআর শিটে এগুলো পাবে। এবার চলে যাচ্ছে আমাদের প্রশ্নের দিকে। ধরো আমার ওএমআর শিট ফিল আপ হয়ে গেল, এবার আমরা কি করব, আমরা প্রশ্ন খুলবো। আমার পরীক্ষা 12টা বাজে শুরু হয়ে গেল,
তো পরীক্ষা শুরু হওয়ার পর আমরা যেটা পাবো, সাবজেক্ট অ্যারেঞ্জমেন্ট খুব ভাইটাল জায়গা এখানে। এই জায়গাটাই হচ্ছে সবথেকে ভাইটাল। কেন ভাইটাল? স্যার মাত্র 150 প্রশ্ন 150 মিনিট আরামে হয়ে যায়। আরামে হয় না, ঠিক আছে? যারা প্র্যাকটিস করছো দেখবে আরামে কিন্তু হয় না, আর পরীক্ষার হলে তো আরোই হয় না। তো এই জায়গাটা কিন্তু সাবজেক্ট অ্যারেঞ্জমেন্ট করাটা বা সাবজেক্ট চুজ করাটা কিন্তু খুব ভাইটাল জিনিস। তো প্রথমে আমরা পোস্টে সিডিপি পাবো, তারপরে ল্যাঙ্গুয়েজ আমাদের 1 হিসেবে বাংলা পাবো, তারপরে ইংলিশ পাবো, তারপরে ম্যাথ পাবো, তারপরে এনভায়রনমেন্ট পাবো। এরকম 4টা 5টা পাবো। মাঝখানে অনেক কিছু থাকে, ঠিক আছে? তো উর্দু ফুর্দু ওই যে মিডিয়াম যেটা বললাম, উড়িয়া, উর্দু, সাঁওতালি থাকে, এগুলো এই বাংলার পরে এই জায়গাটা থাকে, ইংরাজির আগে থাকে, ঠিক আছে? তো ওইটা বাদ দিবে, আমাদের ওগুলো দরকার নেই। আমরা সিডিপি পাবো, বেঙ্গলি পাবো, ইংলিশ পাবো, ম্যাথস পাবো, এনভায়রনমেন্ট পাবো। তাহলে স্যার শুরু করব কি দিয়ে? সিডিপি দিয়ে? এইটা কেউ করবে না, বলে কেউ করবো না, করবো। কে কারা করবো? তোমরা এতদিন অনেক মক টেস্ট দিয়েছো, নিজে প্র্যাকটিস করেছো, বা আমি এখানে তোমাদেরকে 30টা করে প্রশ্ন করিয়েছি। তো তোমরা তো দিয়ে বলেছিলাম নাম্বারগুলো বলো কে কত পেয়েছো। অনেকে বলেছে, অনেকে বলেনি। যারা বলেছো তারা তো বুঝতে পারছো আমার বাংলাটা ভালো, আমি বাংলায় বেশি নাম্বার পাচ্ছি। আমার অঙ্কটা ভালো, কারোর অঙ্ক ভালো হতেই পারে, অঙ্কে হয়তো 30টার মধ্যে 28টা 29টা করে দিতে পারবে, কারো হয়তো সিডিপিটা ভালো হতে পারে। যার যেই সাবজেক্টটা বেস্ট সেই সাবজেক্টে শুরু করবে। কেন? পরীক্ষার হলে তুমি যদি, আমার সিডিপি থেকে 30টা প্রশ্ন আছে, আমি সিডিপি পারি না, একটুকু পারি না, আমি ধরে নিলাম আমি সিডিপি কিচ্ছু পারি না, আমি সিডিপিটা শুরু করলাম। এবার সিডিপিটাতে আমি দেখলাম আমার জানাশোনার মধ্যে 9টা থেকে 10টা প্রশ্ন আমার কমন পড়েছে, আমি এই 10টা প্রশ্ন করতে পারবো, বাকিগুলো একটাও পারবো না হয়তো। তাহলে কি হবে? ওই 10টা প্রশ্ন করে 10টা গোল করবে। গোল করার পর যখন দেখবে 30টা প্রশ্নের মধ্যে মাত্র 10টা প্রশ্ন করেছো, তখন দেখবে মনোবল অটোমেটিক্যালি ভেঙে যাবে, মানে তোমার পরীক্ষা খারাপ হওয়া শুরু হয়ে গেল। এই জন্য এই জায়গাটা অ্যাভয়েড করতে হবে পরীক্ষার হলে। তাহলে করবো কি স্যার? করতে হবে তোমার যেটা বেস্ট, সেখানে তুমি খারাপ পরীক্ষা হলেও সেই জায়গাটা যদি কঠিন প্রশ্ন করেও তুমি দেখবে 22-23টা আরামে করে দিতে পারবে। তার মানে তোমার ওই জায়গাটা কনফিডেন্স হয়ে গেছে, তুমি 22-23টা করতে পারছো। ভালো মানে তুমি 7,000 তো মিনিমাম করতে পারছো। এবার যদি প্রশ্নটা কঠিন হয় তুমি 22-23টা করতে পারবে। আমাদের পাস করতে গেলে দেখো 18 করে 5-18 90 লাগে। তার মানে 18টার উপরে যদি আমরা করতে পারি তাহলে আমার ওই সাবজেক্টটা ভালো প্রিপারেশন হয়েছে, ভালো পরীক্ষা হয়েছে, এটা মাথায় রাখবে। 18+ যদি আমি করতে পারি তার মানে আমার ওই টপিকটা ভালো হয়েছে। তো তুমি যদি প্রথমে যখন দেখবে তুমি 22-23টা করতে পারছো বা 24-25টা করতে পারছো, তার মানে তোমার ওই ওই পোর্শনটা ভালো আছে, তোমার একটা মনোবল বাড়বে, তুমি পরীক্ষার হলে কিন্তু আরামে বেরিয়ে যেতে পারবে। আর প্রথমেই যদি এই মনোবল যদি ভেঙে যায় তাহলে কিন্তু পরীক্ষা কি হবে কেউ বলতে পারবে না। তো ওই জন্য আমি বলবো নিজের যেটা বেস্ট, দেখো কারোর 5টাই বেস্ট হবে এমন কোনো বাধ্যতামূলক নেই, 2-3টে করে বেস্ট সবারই হয়, ঠিক আছে? 2-3টে করে বেস্ট সবারই হয়। যেমন আমি আমার কথা বলি, আমি 2022 টেট দিয়েছিলাম, আমি কিন্তু প্রথমে শুরু করেছিলাম বেঙ্গলি দিয়ে। আমার বেঙ্গলি কিন্তু খুব একটা ভালো না, সেই সময় ছিল না, কিন্তু এইটুক মনে জোর ছিল বাঙালি আমি, বাংলা থেকে যাই প্রশ্ন আসুক না কেন আমি দেখে নেব। তো বাংলা থেকে শুরু করে আমি বাংলায় 28 পেয়েছিলাম, 28টাই করেছিলাম, ঠিক আছে? 2টো করিনি আমি, আর ওই 2টো আমি আন্দাজে মেরেছিলাম, 2টো ব্যাকরণ থেকে ছিল, 2টোই ভুল হয়েছে আমার, আমি 28 তুলেছিলাম। আমার সাবজেক্ট কিন্তু ম্যাথ, আমি জানি ম্যাথে আমি আরও বেশি পাবো, এইটুকু কনফিডেন্স ছিল প্রশ্ন না দেখার আগে। তবুও কিন্তু আমি ম্যাথ ধরিনি, আমি আগে কি ধরেছিলাম? বেঙ্গলি, কারণ ম্যাথ কিন্তু যখন তখন ঘুরিয়ে দিতে পারে, আমি বেঙ্গলি ধরেছিলাম। তারপরে আমি শুরু করেছিলাম কি জানো? পরিবেশ। সায়েন্সের স্টুডেন্ট, পরিবেশ মানেই ভালো হবে, তো পরিবেশ মোটামুটি দিলাম। কারণ পরিবেশে আমার একটু গন্ডগোল হয়েছিল, আমার ওই মার্কশিটে একটু গন্ডগোল হয়েছিল, গোল করতে গিয়ে অনেক কটা ভুল হয়ে গেছিলো। তো সেগুলো আমি বলছি তোমাদেরকে কী করতে হয়। তো প্রথমে যার যেটা সুবিধা হবে সেটাতে শুরু করলে, এই যে 28টা যখন তুমি করে আসবে তুমি ভাববে ব্যাস আমার 90-এর মধ্যে 28 হয়ে গেল, আমি অনেক সেফ জোনে চলে গেছি। তারপরে আমি যদি অঙ্ক শুরু করি, অঙ্ক করতে পারো, কারো যদি ইংলিশ মনে হয় ইংলিশ করবে, কারো সিডিপি ভালো লাগলে সিডিপি করবে, যার যেটা ভালো লাগবে সেটা দিয়ে শুরু করবে। প্রথম 2টো পার্ট নিজের পছন্দ মতো সাবজেক্ট শুরু করবে, যেটাতে তুমি স্ট্রং, যেখানে তোমাকে কিন্তু খুব খারাপ হলেও তুমি 22-23টা করে করতে পারবে, আর ভালো হলে 27-28টা করে করতে পারবে। সেই 2টো টপিক কিন্তু শুরু করতে হবে। এবার আমি বলি, তুমি যখন শুরু করছো, ধরো তুমি বাংলা শুরু করেছো,
বা আমি ধরলাম সিডিপি শুরু করেছো, সিডিপির 1 নাম্বার প্রশ্ন পড়ে উত্তরটা তোমার সি মনে হয়েছে, সঙ্গে সঙ্গে এসে সিতে গোল করবে। ওই আগে আমি কোশ্চিনে দাগিয়ে নিই তারপরে একবারে সব গোল করব, গন্ডগোল হবে, যেটা আমার সঙ্গে 2022-এর টেটে হয়েছিল। কিন্তু নাহলে আমি আরও বেশি নাম্বার পেতাম। আমার কিন্তু এই এনভায়রনমেন্ট সায়েন্সে 5 থেকে 6টা কিন্তু ওই মার্কশিটে গোল করতে কিন্তু গন্ডগোল হয়ে গেছে, কারণ আমি মাঝখানে একটা প্রশ্ন ছেড়েছিলাম, পারিনি, কিন্তু গোল করার সময় ওটাকেও আমি গোল করে পরপর সিরিয়াল হিসেবে নিয়ে যাই। আমার এক পেজে 5টা না 6টা প্রশ্ন ছিল, 6টা প্রশ্নই গন্ডগোল হয়ে গেছে। তো এইটা কেউ করবে না, তুমি যেটা পারবে সঙ্গে সঙ্গে এসে ওই মার্কশিটে গোল করবে, তাহলে গোলটাও ঠিকঠাক জায়গায় হবে। আর ওই যে পরে করব, পরে আবার অনেকে মনে করে 1.5 ঘন্টা আগে করে নিই, 1 ঘন্টায় আমি গোল করব, দেখা গেলো 1 ঘন্টায় সব কটা গোল হলোই না, তখন যে কটা হলো সে কটাতে খাতা জমা দিতে হচ্ছে। তাই ওএমআর শিটের গোল করাটা কিন্তু কোশ্চিন অ্যান্সারে যখনই তুমি যেটা মনে হচ্ছে এটা উত্তর হবে, সঙ্গে সঙ্গে এসে গোল করে দাও। অনেকে ভাবে থাক পরে আমি এদিক ওদিক হেল্প পেয়ে যদি শুনে যদি প্রশ্ন চেঞ্জ করি, আরে তুমি তো তোমার কনফিডেন্স সহকারে করবে, তুমি অন্য কারোর কাছে কেন যাবে? যেটা পারবে না সেটা ছেড়ে দাও, যেটা পারবো কনফিডেন্স এটা ঠিক হবেই, সেটা সঙ্গে সঙ্গে গোল করে দাও। এইভাবে গোল করলে তুমি দেখবে তোমার মোটামুটি 90 থেকে 100 নাম্বার কিন্তু 100টা গোল হয়ে যাবে, ছাড়া বাদ দিয়ে। কিছুটা ছেড়ে দিবে, যেগুলো পারোনি সেগুলো ছেড়ে দেবে, দেখবে 90 থেকে 100টা তুমি গোল করতে পারবে। থাকেই, কারণ তোমাদের 70% প্রশ্ন ইজি থাকবে। তো 70% যদি করো 150-এর মধ্যে, ওই 190 থেকে 100-এর মধ্যেই থাকবে, তো তোমরা করতে পারবে। এবার তাহলে স্যার বাকিগুলো কি করব? বাকিগুলো কি করে আসবো না? অবশ্যই করব, সময়ই আছে। তো বাকিগুলোর জন্যই আমি বাকি পেছনে যাচ্ছি। তো বাকিগুলো যাওয়ার জন্য 15 থেকে 10টা থাকে পজিটিভ কিওয়ার্ড দিয়ে উত্তর, আর 10টা থাকে নেগেটিভ কিওয়ার্ড দিয়ে উত্তর। মানে আমি যদি ওদিকে 100 করি, এদিকে 10 10 120 হয়ে গেল আমার, আমি 120টা প্রশ্ন করতে পারবো। সে ভুল হোক ঠিক হোক সেটা পরের কথা, আমি করতে পারছি। ভুল ঠিক তো আমি পরীক্ষার হলে বিচার করতে পারবো না, সেটা তো আমাকে পরে কারো অ্যান্সার কি দেখতে হবে, তারপরে বই টই দেখে বুঝতে হবে। তাহলে আমি 120টা কিন্তু করতে পারবো। এবার পজিটিভ কিওয়ার্ড আর নেগেটিভ কিওয়ার্ডগুলো কী জিনিস সেটা আগে বলি। কিছু কিছু প্রশ্নে এমন এমন অপশান থাকে যেগুলো দেখেই মনে হয় উত্তরগুলো হবে। যদি প্রশ্নটা পজিটিভ থাকে তাহলে পজিটিভ কিছু কিওয়ার্ড আছে, যেমন শিশুর সক্রিয় অংশগ্রহণ, শিশু সবসময় সক্রিয় অংশগ্রহণ করে, ঠিক আছে, অ্যাক্টিভিটি বেস যেটাকে বলা হয়। হাতে কলমে শিক্ষা, এগুলো যদি অপশানের কোনো অপশানে থাকে এ বি সি ডি এর মধ্যে, সেগুলো উত্তর হওয়ার চান্স কিন্তু পাই 95%। আমি 100% বলবো না, কারণ আমি নিজে তোমাদেরকে প্রশ্ন করিয়েছি, অনেক সময় উত্তর হয়নি। তো যারা বলে 100%ই উত্তর হবে, তারা কি দেখে বলে জানি না, কিন্তু আমি তো নিজে করিয়েছি, তোমাদেরকে প্রশ্ন উত্তর নিজে সলভ করিয়েছি, নিজে করিয়েছি, তাতে অনেক সময় দেখেছি উত্তর হয় না। তো 95% কিন্তু উত্তর সেগুলো হয়। তারপরে কি দৈনন্দিন জীবনের সাথে সংযোগ, সমস্যার সমাধান, মিথস্ক্রিয়া যদি এমন কোনো অপশানে থাকে সেটা উত্তর হবেই হবে। ব্যাপকতা, বিস্তার, বৃহত্তর স্বার্থ, এগুলো থাকলে পজিটিভ যদি প্রশ্ন হয় উত্তর হবে। আর কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তারপরে একটা দেখো প্রয়োগ, বোধ, সৃজনশীল, এগুলো থাকলে উত্তর হবে। টিএলএম, রোল প্লে, ফিডব্যাক, এগুলো থাকলে উত্তর হবে। রিইনফোর্সমেন্ট, এই যে এই পজিটিভ কিওয়ার্ডগুলো যদি কোনো অপশানে থাকে, আর প্রশ্নটা কিন্তু পজিটিভ হতে হবে, তাহলে কিন্তু আমরা সেখান থেকে সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। স্যার কেমন প্রশ্ন একটু দেখালে ভালো হতো? আমি দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। আগে দেখিয়ে দিই প্রশ্ন কেমন এসেছিলো, সিটেট থেকে প্রশ্ন তুলে এনে দেখিয়েছি, যাতে ডব্লিউবিটেটেও ওরকম প্রশ্ন আসলে তোমরা করতে পারবে। তো পজিটিভ কিওয়ার্ডগুলো কী কী একবার দেখে নিই। শিশুর সক্রিয় অংশগ্রহণ, হাতে কলমে শিক্ষা, দৈনন্দিন জীবনের সাথে সংযোগ, সমস্যার সমাধান, মিথস্ক্রিয়া, ব্যাপকতা, বিস্তার, বৃহত্তর স্বার্থ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, প্রয়োগ, বোধ, সৃজনশীল, টিএলএম, রোল প্লে, ফিডব্যাক, আর কি রিইনফোর্সমেন্ট, এগুলো পজিটিভ কিওয়ার্ড। এবার নেগেটিভ কিওয়ার্ড কি, যেই প্রশ্নটা নেগেটিভ থাকবে সেখানে এইরকম যদি অপশান পাই তাহলে উত্তর হবে শুধুমাত্র, যেটা ইংরাজিতে আসলে অনলি হবে, শুধুমাত্র, কেবলমাত্র, ঠিক আছে, আংশিক, এগুলো হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। তারপরে দেখো মনে করা বা মুখস্থ, তারপরে শাস্তি, শিশুদেরকে শাস্তি দেওয়া যায় না। অনমনীয়, গ্রেডিং বা র্যাঙ্কিং, শিশুদেরকে গ্রেড করা যায় না বা র্যাঙ্কিং করা যায় না। বৈষম্য, লিঙ্গ অনুপাত, ঠিক আছে, এই যে জিনিসটা বৈষম্যের সঙ্গে এখানে লিঙ্গ অনুপাতও লিখতে পারো, ঠিক আছে, আমি লিঙ্গ লিখে নিলাম, বা জেন্ডার লিখতে পারো, লিঙ্গ। প্রফেশনাল, কর্মসংস্থান, আর মূল্যায়ন, মূল্যায়ন কিন্তু নেগেটিভ ওয়ার্ড।
এগুলো যদি আমরা নেগেটিভ কোনো প্রশ্ন পাই আর তার মধ্যে যদি এই অপশানগুলো থাকে তাহলে কিন্তু এগুলো উত্তর হবে। তাহলে দেখো আমরা ওদিক থেকে নিজে 100টা প্রশ্ন করলাম, পজিটিভ কিওয়ার্ড থেকে 10টা, নেগেটিভ কিওয়ার্ড থেকে 10টা, টোটাল কিন্তু আমার 120টা প্রশ্ন কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো পজিটিভ আর নেগেটিভ কিওয়ার্ডের কেমন প্রশ্ন আসে সেটা একটু দেখে নিই। কেমন প্রশ্ন আছে দেখো, সিটেট 2012তে পড়েছিল, ম্যাথ পেডাগজি থেকে প্রশ্ন নিয়েছি। গণিত গণনার দক্ষতা বৃদ্ধি করে যেতে পারে কার মাধ্যমে? অপশান এ বি সি আছে, তুমি দেখো একাকী ধারণার জ্ঞান প্রদান করা, অপশান এতে আছে। অপশান বিতে শুধুমাত্র অ্যালগরিদম বর্ণনা করে, অপশান সি ক্লাসে হাতে কলমে কার্যক্রম পরিচালনা করে, অপশান ডি অনেক অনুশীলন দ্বারা পদ্ধতিগুলিকে স্পষ্ট করে। এই দেখো হাতে কলমে, এটা কোথায় পেলাম একটু আগে, এই দেখো হাতে কলমে শিক্ষা, তার মানে উত্তর আমি পেয়ে গেছি। কিন্তু আমাকে কিন্তু আর কিচ্ছু যেতে হবে না, আমি অপশান সি টিক মেরে দিয়ে বেরিয়ে যাব। প্রশ্ন এলো 2012 সালের সিটেটে এসেছে, স্যার একটাই প্রশ্ন এসেছে না, আরও দেখাই। সিটেট 2015তে এসেছিল, কি কেন প্রাথমিক বিদ্যালয়ে গণিত পড়ানো উচিত? একটু আগে দেখলাম গণিতের দৈনন্দিন জীবনের সঙ্গে সংগ্রাম, দেখো দৈনন্দিন জীবনে গণিতের অত্যাধিক ব্যবহার, তাহলে অপশান সি উত্তর হয়ে যাবে। তাহলে পজিটিভ কিওয়ার্ড কিন্তু তোমাকে 10টা প্রশ্ন তুলে দিবে, নেগেটিভ কিওয়ার্ড কিন্তু 10টা তুলে দেবে, টোটাল 20টা প্রশ্ন পজিটিভ নেগেটিভ মিলিয়ে কিন্তু আসবে। আর কি আর একটা প্রশ্ন যদি দেখি, দেখো গুরুত্ব নেই, আমরা দেখেছি সিটেট নাবাচক উত্তর খুব নিয়েছিল, তো গুরুত্ব নেই। দেখো আমরা যদি এখানে দেখি একটু জিনিস দেখি, আমরা যদি দেখো এখানে নেগেটিভ ওয়ার্ডে এই যে মনে করা বা মুখস্থ, সেটাই দেখো এখানে অপশানে দিয়েছে মুখস্থ, তার মানে অপশান সি কিন্তু এখানে উত্তর। তাহলে এটা সিটেট 2016তে পড়েছিল, তাহলে সিটেটে পড়ছে, সিটেটকে কপি করে তো আমরা প্রশ্ন করবো। এবার 2022 থেকে তো সিটেটের সিলেবাস ধরেই প্রশ্ন হচ্ছে, সিটেটের প্রশ্ন থেকেও হুবহু প্রশ্ন কমন আসছে, তাহলে প্রশ্ন কিন্তু এরকমই আসবে। তাহলে এইভাবে আমাদের টোটাল 120টা করা হলো। এবার আমরা চলে যাই আরও 5টা এক্সট্রা 5 মার্কস। কি হবে দেখো, অনেক অপশানে থাকবে উপরের সব কটিই ঠিক, এ ও বি উভয়ই ঠিক, এটা হলো পজিটিভ প্রশ্ন থাকলে এই দুটো উত্তর হবে, আর নেগেটিভ প্রশ্ন থাকলে উপরের কোনোটি নয়, এটা নেগেটিভ প্রশ্নের জন্য। এরকম প্রশ্ন 5টা থাকে, তাহলে সেই প্রশ্নগুলো আমরা করতে পারবো। এবার উপরের সব কটি ঠিক হলে অপশানগুলো একটু ভালো করে পড়বে, অনেক সময় উপরের সব কটি থেকেও কিন্তু উত্তর হয় না, ঠিক আছে? তো অপশানগুলো ভালো করে পড়বে, যদি সব কটার মানে যদি একই জায়গায় গিয়ে দাঁড়ায় তাহলে উপরে সব কটাই হবে উত্তর, যদি মানেগুলো আলাদা আলাদা জিনিসকে বোঝাচ্ছে তাহলে উত্তর হবে না। আমরা বাংলা তো বাঙালি ভাষায় পড়তে পারবো, মানেগুলো বুঝতেও পারবো। তো এই এক্সট্রা পার্ট টোটাল 125 নাম্বার কিন্তু এরকম নর্মাল প্রশ্ন হবে, যেখানে আমরা 125টা প্রশ্ন করতে পারবো। এবার লাক ভালো থাকলে 125টাই ঠিক হতে পারে। এবার স্যার বাকি 20 থেকে 25টা প্রশ্ন কী হবে? দেখো সেগুলো হাই লেভেলের ছেলে পেলেও কিন্তু পারে না, কারণ যদি পারতো তাহলে 150-150ই প্রাইমারি টেটে কিন্তু আসতো। অনেকে বলে না 130+ সাজেশান দিচ্ছি, এগুলো মানে মানুষকে বোকা বানানোর একটা ব্যাপার। সেই 25-20টা প্রশ্ন কিন্তু খুব কঠিন লেভেলের প্রশ্ন থাকে, কারণ আমাদের আগের বারই প্রাইমারি টেটে মনে হায়েস্ট মনে 133 কি 37 কিছু একটা হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। তাহলে বাকি সেও তো 13টা প্রশ্ন করতে পারেনি বা 15টার মতো প্রশ্ন করতে পারেনি, তার মানে সেগুলো প্রশ্ন খুব টাফ ছিল। তো সেরকম 20 থেকে 25টা প্রশ্ন কিন্তু টাফ থাকবে। তো সেগুলো কি করবো স্যার, ছেড়ে আসবো না, নেগেটিভ মার্কিং নেই তো করে আসবো। তার জন্য আমি আর একটা টিক্স যেটা সবাই বলে, আন্দাজে উত্তর করার প্রবণতা, আন্দাজে মারতে হবে। এটা যখন আমি কিছুই পারছি না আর আমার কাছে কোনো অপশান নেই, আমি যে অপশান ছিল যে টোটকা ছিল তা দিয়ে আমি 120 থেকে 25টা করে নিয়েছি, এবার তো আন্দাজ মারতে হবে। তো তোমাকে 4খানা অপশান থাকে, তো সবাই যেটা বলে অপশান এতে বলে 10%-এর মতো উত্তর হয়, অপশান বিতে 30%-এর মতো উত্তর হয়, অপশান বিতে 35 থেকে 40%-এর মতো উত্তর হয়, আর অপশান ডিতে মাত্র 20%-এর মতো উত্তর হয়। এরকম সবাই বলে, আমি জানি না এটা কোন দিক থেকে ঠিক না বেঠিক, ঠিক আছে? তবুও সবাই বলে, সবার অনুসরণ করেই করানো এটা। তো দেখো অপশান বি আর অপশান সিতে কিন্তু বেশি উত্তর হয়, তাই না? তো অপশান বি আর সি এর মধ্যে উত্তর করবে, তো সবাই অপশান সি বলে করতে, তো আমি বলবো
এই জায়গাটা আমার পক্ষপাতিত্ব নয়, ঠিক আছে। এই জন্য আমি আগেরবার সিটেটে 16টা প্রশ্ন ফাঁকা দিয়ে এসেছিলাম। কেউ যদি দেখতে চাও আমি আমার কার্বন কপি খুলে দেখাবো, আমার 16টা প্রশ্ন সিটেটে সিডিপিতে সিটেট বলি কেন, সিডিপিতে 16টা প্রশ্ন ফাঁকা ছিল, ঠিক আছে। কারণ আমি এই পক্ষপাতিত্ব নই, আমি পারবো না ছেড়ে দেবো, সোজা কথা, ওইগুলো পক্ষপাতিত্ব করে লাভ নেই। কিন্তু তোমরা কেউ ছেড়ে আসবে না, তোমরা সবাই করবে অপশান বি বা সি এর মধ্যে প্রশ্ন পড়ার পর যেটা মনে হচ্ছে অপশান বি বা সি এর মধ্যে উত্তর করে চলে আসবে। কারণ ওখানে যদি 20 থেকে 25টা প্রশ্ন থাকে, তার মধ্যে যদি আমি 5টাও যদি ঠিক করতে পারি, আমার 5 নাম্বার বেড়ে গেল, আমাকে নাম্বার বাড়তে সাহায্য করবে। এটা তোমরা করবে। এই যে টোটাল আমাদের 150 নাম্বারের পরীক্ষা, এই প্যাটার্নে যদি পরীক্ষাগুলো করে আসতে পারো, তোমরা যদি প্রথম থেকে এটাকে যদি মাথায় রেখে যদি করতে পারো, আমি বলছি 110 থেকে 115 পাওয়া কিন্তু কোনো ব্যাপার না, যারা পড়েছো একটু। আর যারা পড়োনি তারাও যদি আমার ক্লাসগুলো যদি করে থাকো শুধু, দেখবে 90-এর উপর পেয়ে যাবে, পাস করে যাবে সবাই। কিন্তু মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, পরীক্ষার সময় মাথা গরম করা যাবে না, মাথাটাকে একদম ঠান্ডা মেজাজে রাখতে হবে, সেই মেজাজটা রেখে কিন্তু পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষায় ঢোকার আগে মনে রাখতে হবে নিজের উপর ভরসা আছে, নিজের উপর বিশ্বাস আছে, আমি শেষ দেখেই ছাড়বো, আমি পাস করব, তাহলেই কিন্তু সাকসেসফুল আসবে। আর প্রথম থেকেই যদি ভয় নিয়ে ঢোকো কী হবে কী হবে, কী কঠিন প্রশ্ন আসবে, অনেকেই বলছে প্রশ্ন কঠিন হবে, আচ্ছা ওই দাদা বললো প্রশ্ন কঠিন হবে, এই বললো প্রশ্ন কঠিন, এগুলো মানুষকে বোকা বানানোর জায়গা, এগুলো দিয়ে কিচ্ছু হয় না। নিজের মনকে জোরে রাখতে হবে, আমি পারবো, আমার দ্বারা হবে, আর আমি সেটা করে আসবো। কে আটকায় দেখি, কার দম আছে, পর্ষদের কত বড় দম আছে দেখবো আমি। নিজের মন যদি সাড়া দেয় তাহলে অবশ্যই পাস করবে। নিজের মনকে কিন্তু আগে ঠান্ডা রাখতে হবে। তাই যাদের পরীক্ষা অনেক দূরে দূরে সেন্টার পড়েছে, তো আজকে রাতের মধ্যেই তোমরা একটু চেষ্টা করবে, তোমাদের আশেপাশে যদি কোনো মানে ওই সেন্টারের আশেপাশে যদি কোনো রিলেটিভ বা আত্মীয় থাকে, তার বাড়িতে গিয়ে রাতটা থাকার ব্যবস্থা করে নাও। কারণ একটা জার্নি করে পরীক্ষা দেওয়া মোটামুটি কারো 80 কিলোমিটার 85 কিলোমিটার দূরে, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা বাসে জার্নি করতে হচ্ছে, তো একটা হেজিটেটেড ব্যাপার, ঠিক আছে। তো পারলে আজকের মধ্যেই সেই জায়গাগুলোতে শিফট হয়ে যাও। আর যার বাড়ি কাছাকাছি পড়েছে, খুব কাছাকাছি 5 কিলোমিটার 10 কিলোমিটার 15 কিলোমিটার বলে, তারা কালকে আরামে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে, মনে রাখবে আমাকে পারতেই হবে আর আমি পারবো, এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু পরীক্ষার হলে ঢুকবে, দেখবে পরীক্ষা ভালো হবে, হাসি মুখে বের হবে। আর ভয় টয় পাওয়ার কিছু নেই। যদি খুব ভয় লাগে, বাবা মা তো সঙ্গে আছে, বাবা মার থেকে বড় কিছু কেউ হয় না, বাবা মার কাছে থাকো, দেখবে ভয়টা কেটে যাবে, ঠিক আছে। খুব যদি ভয় লাগে, মানে খুব যদি মনে হয় না আমি কি করব না করবো সব ভুলে যাচ্ছি, এমন যদি মনে হয়, সবসময় বাবা মার সেরা জিনিস মনে হয়, পৃথিবীর মধ্যে সবথেকে সেরা জিনিস হলো বাবা মা, তার কাছে থাকো, তাদের কাছে থাকো, দেখবে তোমার ভয়টা পালিয়ে যাবে। নতুন কিছু পড়বে না আজকে, যেইটুক পড়েছো সেগুলো একটু গুলাও, চোখ গুলাও। আর রাতে কিন্তু ঘুমটা মাস্ট বি দরকার, পারলে 8 থেকে 9 ঘন্টা রাতে ঘুমাও, ওটা কিন্তু তোমাকে এনার্জি দিবে। আর পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার আগে পর্যন্ত যতটা পারবে একটু জল খাবে, জল খাওয়াটা দরকার, যত জল খাবে তত মাথার ব্রেন পরিষ্কার হবে, ঠিক আছে। জল খাওয়াটা ঠিক। আর খাওয়া দাওয়া খুব একটা রিচ খেও না আজকের দিনটা, নর্মাল খাওয়া দাওয়া করো, কারণ কালকে তোমাকে সুস্থভাবে পরীক্ষা দিতে হবে। তুমি যদি সুস্থই না থাকো পরীক্ষা কিন্তু দিতে পারবে না। এগুলো আমার বলার কর্তব্য, আমি বললাম, এগুলো মেনটেন করবে, ঠিক আছে। এগুলো মেনটেন করলেই কিন্তু তোমাদের যা প্রিপারেশান আছে, অনেক ভালো প্রিপারেশান আছে। তো তোমাদেরকে একটা কথা বলি, আমি 2022 সালের টেট পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে, WB টেট। তোমরা তো আমার কাছে অনেকেই আছো যারা প্রথম থেকেই ক্লাস করছো, অনেকে পরে জয়েন করেছো, অনেকে হয়তো প্রথমে জানতে না। তো আমি কিন্তু মাত্র 12 দিন পড়েছিলাম, 12 দিন পড়ে কিন্তু আমি পাস করেছিলাম। আহামরি 12 দিন পড়েছি তা না। তো টেট পাস কিন্তু করা যায়, মনে সাহসটা রাখতে হবে আর ভরসা রাখতে হবে। আমি 12 দিন পড়েছিলাম, 28 নভেম্বর থেকে আমি পড়া শুরু করেছিলাম, আর 11 ডিসেম্বর আমাদের পরীক্ষা হয়েছিল। তো ডিসেম্বর, আমি তো 10 ডিসেম্বরেই আমি আমার আত্মীয়র বাড়ি চলে গিয়েছিলাম, সেখান থেকে পরীক্ষা দিয়েছিলাম। মানে ভাবো ওই 12 দিনের মতো টাইম পেয়েছিলাম, পড়ে পরীক্ষা দিয়ে পাস করেছি। তো তোমরা তো 3 মাস ধরে পড়ছো, তাই কেউ ভরসা হারাবে না, বিশ্বাস রাখবে মন নিজের উপর, আর নিজের উপর একটা জোর রাখো, হবেই, ঠিক দেখবে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই।
আর সবার পরীক্ষা ভালো হোক এটাই চাই। সবাই ভালো করে পরীক্ষা দিবে, মন দিয়ে পরীক্ষা দিবে, ভুল করো না কেউ। যেই জিনিসগুলো বললাম সেগুলো মেনটেন করে চলবে, দেখবে পরীক্ষা অটোমেটিক্যালি ভালো হবে। আর একটা জিনিস বলবো আমি, পরীক্ষা দিয়ে এসে বেশি ওই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে এই ইউটিউব চ্যানেল ওই ইউটিউব চ্যানেল ঘুরবে না, ঠিক আছে? কারণ দেখো যারা বলবে প্রশ্নগুলো তারাও যে ঠিক উত্তর বলে কি না, মানে আমরা যে দেখি না ওই অ্যান্সার কি মিলাতে যাচ্ছি এই বড় বড় ইউটিউব চ্যানেল, বা আমিও হয়তো যদি পারি আমিও বের করব, আমিও হয়তো আপলোড করব। তো এগুলো দেখা আমার মনে হয়, আমি নিজে যেহেতু পরীক্ষা দিয়েছি নিজে ফিল করি, এগুলো দেখা ঠিক না। ওগুলো ডব্লিউবিসিএস দেখা ঠিক আছে, কিন্তু প্রাইমারি টেট দেওয়া ঠিক না। কারণ যারা বলে তারাও ঠিকঠাক বলে কিনা সন্দেহ আছে, কারণ পর্ষদ তো অন্য উত্তর নেয়। তো পর্ষদের অ্যান্সার কি ছাড়া অন্য কারোর সঙ্গে অ্যান্সার কি মেলানো, আমি মনে করি নিজেকে কষ্ট দেওয়া, আর কিছু না। কারণ পর্ষদ কোন সোর্সে প্রশ্ন দিয়েছে, পেডাগজি তো, তুমি কোন সোর্সে উত্তর করেছো, আর হয়তো কোন ওই মাস্টার কোন সোর্স থেকে উত্তর বলছে সেটা আলাদা, দিন রাত তফাৎ হয়ে যেতে পারে। তো ওই জন্য নিজের উপর ভরসা, নিজের উপর বিশ্বাস রেখে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, কালকে আমাকে একজন প্রশ্ন পাঠিয়েছিল একটা, সেই প্রশ্নটা আমাকে করে দিতে বলেছিল। তো জানি না সে যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই কোশ্চেনটা দেখো, যেটা 2000 টেট WB মানে 2022-এর টেটে পড়েছিল, ওই 100 উৎপাদকগুলোর সমষ্টি কত, ঠিক আছে? তো 100 যেটা 217 মানে উত্তর হতো, আমার মনে হয় ঠিক মনে পড়ছে না। তো 100 উৎপাদকগুলোর সমষ্টি তো কি করে করতে হয় ও বলেছিল, স্যার একবার দেখিয়ে দিন। তো 100কে আমরা ভাগ করব, মানে উৎপাদক বানাবো, কত আসবে? 50, আবার 2 দিয়ে দিলে 25, 25 দিলে 5 আর 5, এই তো আসলো। এটা মানে কি 2-এর পাওয়ারে 2 আর ইন্টু 5-এর পাওয়ারে 2। তো যেহেতু দেখো 5-এর পাওয়ারে 2 আছে, তাহলে 5-এর পাওয়ারে 2 লিখবে, তারপরে 5-এর পাওয়ারে 1 লিখবে, যখন সমষ্টি বলবে 5-এর পাওয়ারে 0 লিখবে। লিখলে তো এগুলোকে যোগ করে দাও। এরপর কি আছে, 2-এর স্কোয়ার, তো 2-এর স্কোয়ার লেখো, 2-এর 1 লেখো, 2-এর 0 লেখো, এগুলোকে যোগ করে দাও। এইটা করলে যা উত্তর আসবে সেটাই হলো তোমার উৎপাদকের সমষ্টি। তো এটা করলে কত আসবে? 5-এর স্কোয়ার করলে 25, 5-এ 5, 5-এর পাওয়ারে 0 মানে কি, কোনো কিছুর পাওয়ারে 0 মানে 1 হয়, হ্যাঁ, এইটা ইন্টু 2-এর স্কোয়ার মানে 4, 2 আর 1। তো এগুলো গুণ করে যেটা উত্তর আসবে, 217 না কত উত্তর ছিল সেটাই উত্তর আসবে। আর যদি সংখ্যা চাইতো কথা হতো, তাহলে 2-এর সঙ্গে 1 গুণ যোগ করে 3, আর এখানে 3, মানে টোটাল উৎপাদক আসতো 9টা। এই তো এইরকমভাবে অঙ্কটা করবে। তো এটা কোনো ব্যাপার নেই, এটা তোমরা পারবে। এর আগেও আমি করে দিয়েছিলাম, সে আমাকে বলেছিল করে দিতে, আমি করে দিলাম। তো এটা করলে কত আসবে দেখো, 25 আর 5-এ 30, 30 আর 1-এ 31, ইন্টু 4 আর 2-এ 6 আর 1-এ 7, 31 আর 7 গুণ করলে 7-এ 7, 3-7 21, 217। এই 217ই উত্তর ছিল, তো আমি করে দিলাম। আর যদি বলে উৎপাদক কটা, তাহলে 9টা, আর সমষ্টি যদি বলে 217, দুটোই দেখিয়ে দিলাম কী করে করতে হয়। তো এই প্রশ্নটা ও বলেছিল, আমি করে দিলাম। এটা পরীক্ষায় এরকম টাইপের প্রশ্ন আসলে এইভাবে করবে, তাহলে তোমাদের দেখবে ভালো হবে। সবাই ভালো করে পরীক্ষা দেবে, অল দ্য বেস্ট। আর কি বলবো, খুব ভালো করে যেন পরীক্ষা হয় সবার। চিন্তা আর টেনশান আর ভয়, এই 3টে জিনিসকে দূরে রাখো। যদি খুব ভয় লাগে বলে আমি তো বাবা মা আছে, তাছাড়াও অনেকে করতে পারো। ওই নতুন কয়েকটা সিনেমা বেরিয়েছে, ডাঙ্কি, তারপরে সালার, তো একটু কিছুটা দেখে নিবে, পুরোটা দেখবে না, পুরোটা দেখলে অনেকটা সময় নষ্ট হবে নিজেরা। তো কিছু জিনিস দেখে নিবে, কিছু কিছু পার্ট করে দেখবে, মন ভালো হয়ে যাবে। সিনেমা কিন্তু মানুষের মনকে ভালো করতে পারে, ঠিক আছে? এগুলো দেখে নিজেকে সুস্থ রাখতে হবে, স্বাভাবিক রাখতে হবে, ভয় পেলে চলবে না। অনেক পড়েছো তোমরা, যথেষ্ট প্রিপারেশন তোমাদের ভালো আছে। এই প্রিপারেশানে যদি ভয় হয় তাহলে আর কি বলবো। এই প্রিপারেশান তোমাকে ভালো রেজাল্ট করার প্রিপারেশান। আর সবাই ফাটিয়ে পরীক্ষা দাও। থ্যাংক ইউ। আজকে এইটুকুই রাখলাম, দেখা হবে কালকে পরীক্ষা দিয়ে আসার পর আবার অ্যান্সার কি নিয়ে, ঠিক আছে? সব কটা অ্যান্সার কি দেওয়ার চেষ্টা করব, আশা করি। সবাই ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ।